বাঙালিরা গল্প পড়তে ভালোবাসেন। পাড়ার রকে, চায়ের আড্ডায়, অফিসের স্টাফ রুম কিংবা ছেলে ছোকরাদের ক্লাসরুমে বাঙালিরা গল্প তৈরি হতে দিতে ভালোবাসেন। কেউ কেউ নতুন গল্পের প্লট পেলে তো আবার লেখক বনে যান। আর এই সব কিছুর পর ক্লান্ত হয়ে পড়লে বাঙালি নিভৃতে গল্প শুনতে ভালোবাসেন। ওয়েলকাম টু গল্পের কথালিপি অডিও স্টেশন। আজ থেকে প্রতি বৃহস্পতিবার গল্পের কথালিপিতে থাকবে গল্প শোনাবার অঙ্গীকার। গল্পের কথালিপিতে আজ প্রথম বৃহস্পতিবারের গল্প হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্তমূর্তি। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্তমূর্তি। রমেশের মতে গরম যখন চরমে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি একেবারে খাঁচাছাড়ি করতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়ে হাঁ করে হাঁপ ছেড়ে বাঁচবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কজন বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত এবং সহজ উপায়টি অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমায়েত হয়েছিল। রমেশ ঘাসের উপর চাটাই পেতে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠছিল। সুরেশ এক মনে ডিটেকটিভ উপন্যাস পড়েই চলেছে। আর এদিকে উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুই জোড়া মেম সাহেব বসেছে। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি আবার বাঁখারির মতো রোগা। আর যে সাহেবটি বামুনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঠ্যাঙা। এমন বৈসাদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একজন বলল, কোথায় ছিলে তোমরা? আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ এসে দাঁড়িয়েছে। অমনি রমেশ প্রশ্ন করল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে? জায়গাটি বা কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলের মাঝখানে এসে বসলো। তারপর কোচানো উড়ানি খানি খুলে সাবধানে কোলের উপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের এই চারটি প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া অসম্ভব। তবে এক একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম আর সকালেই ফিরেছি। হ্যাঁ, জায়গাটা খুব ভালো লাগলো ঘুরে। তবে দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হাওয়ায় পুরো ঘোরতরা হয়ে উঠেছে। পুরী থেকে আমি ওখান থেকে তারপর কোণার্কে গিয়েছিলাম। রমেশ চমকে উঠে বলল, হ্যাঁ, কোণারকে? কী রে বাবা, কোণার্কের নাম শুনে তুমি এরকম চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়। ও তুমি যা বলছিলে বলো। না 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 না, সে হবে না। আগে বলো, তুমি চমকালে কেন? সে অনেক কথা। তা হোক না, সে অনেক কথা, বলো তুমি। শুনলে তোমরা বিশ্বাস করবে না। দেখো, যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বি চর্ব না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরত দাগিচোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু কিন্তু আর কিন্তু তুমি আবার বড্ড বেশি লেজে গেছো রমেশ। অগত্যা বাধ্য হয়েই রমেশ তার কথা শুরু করল। অনেকদিন আগেকার কথা, আমরা কয় বন্ধুতে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তোমরা তো অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোট ছোট গাঁ আছে। এসব গাঁয়ের লোকজন খুবই কম। যারাও থাকে তারা হচ্ছে চাষাভুষো আর ওই গোয়ালা শ্রেণীর লোক। কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেই দিন বৈকালে আমরা অমনি একখানি গায়ের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলুম। তো কৌতূহলী চোখে এদিকে ওদিকে তাকাতে তাকাতে আসছি, হঠাৎ এক গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকলে। এগিয়ে গিয়ে দেখি সত্যিই এক পাথরের মূর্তি।
তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীর। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে, কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ বড় যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি আশুছন্তি ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গায়ের লোক যাচ্ছে। তো তাকে ডেকে জিজ্ঞেস করলুম, হ্যাঁ রে, এই পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িষ্যা ভাষায় সে যা বললে তার মর্ম বুঝলুম এই যে, গায়ের মধুসূদন শ্রীচন্দ্রের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাওয়ার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গিয়েছে। ফেলে দিয়ে গিয়েছে? কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বললে, কেন যে সে তা জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কিছুর একটা লুকোচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন যেন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর দংশনরত সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনি ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বললে, সে পারবে না। খামোকা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটি যেন তার পাষাণ নয়ন তুলে করুণ হাসি হাসছে। আপনার নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটিকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা নেই, হনন করে সে গায়ের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে গিয়ে গেছেন। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলেন। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললুম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির ভিতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ে শ্রীছাদ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতুম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলুম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোক নিশ্চয়ই ওড়িয়া ভাষায় যৎপরন্নাস্তি রুদ্ররস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এই যে টু শব্দটি পর্যন্ত করলে না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সেই অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি, চারদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল, আস্তে আস্তে গাড়ির ভিতরে দেহটাকে ছড়িয়ে দিল। আর আমার পাশেই নর্তকী সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দদন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণী স্পর্শ থেকে তাড়াতাড়ি যেই সরে আসতে যাব, অমনি চট করে ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে তো মরার মতো হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি, অত্যন্ত স্তব্ধ।
কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রের অশ্রান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভিতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলুম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলুম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারুর নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলুম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে। যা করে মনে হলো ওনারকে সেই গেওলোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুশ্রী, তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাছটাও কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথম চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটা এমন অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে তিষ্ঠতে পারলুম না। এক লাফে সেই গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলুম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিলেন। গুতোগুতি করে কোনো গতিকে বাকি রাতটা কাটিয়ে দিলুম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলুম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এলো। বললে, ও বাবু গো, বাবু মেরো না ওরে, ও আমার কুকুর গো বাবু। তোর কুকুর? ওর জীবনে বড় দুঃখ গো বাবু। ওর মা মারা গেছে, বেচারা অনাথ, তাই ও আমার সাথে আমার গাড়িতেই থাকে। বুঝলুম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলুম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটা ছোট টেবিলের ওপরে দাঁড় করিয়ে দিলুম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বললে, কালামুখী দাঁড়াবার আর ঢং দেখো না, দি ঠাস করে গালে এক চাপ। রমা মূর্তির গালে সকৌতুকে একটি চড় বসিয়ে দিলে, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমিও অবাক হয়ে বললুম, তার মুখ একবারে পাঙাশ হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার আমার হাতও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? কেঁপে গেলে নাকি? ওকে চড় মারতেই ওই জন্য আমাকে কঠাস করে কামড়ে দিল। বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যিই রক্ত গড়াচ্ছে যে। হতভম্বের মতো মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলুম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে খুঁদেছে। রমার হাত তার ওপরে পড়তেই আছড়ে গেছে, আর কি। কিন্তু রমা বিশ্বাস করলে না। আমার মুখে সে আগেই শুনেছিল এ মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলুম। সে বললে, একে যখন লোকে ফেলে দিয়ে গেছিল তখন এই আপদটাকে ঘাড়ে করে বয়ে আনার তোমার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললুম, আরে যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাওগে যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণের রুনু রুনু নূপুর নিক্ষণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখতো
তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়তো। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারুর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতে এসেই উঠতো। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবার কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে উঠল। উচ্ছ্বসিত স্বরে বললে, রমেশ, এ যে অমূল্য রত্ন! বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ পিছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখলে। তারপর তার গায়ের পরে আপনার হাত রেখে আবার বললে, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতুম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি আমার সাম্রাজ্য বিকিয়ে দিতুম। কিন্তু হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়াস্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিলে, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতো হাতকানা গুটিয়ে হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমিও আশ্চর্য হয়ে বললুম, কি হে, ব্যাপার কি? বিনোদের খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে, আরেকবার আমার দিকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে আমতা আমতা করে বললে, এ কি সত্যি? কি সত্যি হে? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি আমি হাত রাখলুম, অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠল। আমিও উচ্চস্বরে হেসে বললুম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্যজ্ঞানহীন হয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বললে, তাই বটে, আমারই ভ্রম। কই এখন তো আর তা মনে হচ্ছে না। দেহ এখন স্তব্ধ, স্থির মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতুম, তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষকে গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতুম। আমার একটি বদ অভ্যাস আছে। রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলুম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাচ্ছি, এমন সময় বারান্দায় কার পায়ের শব্দ পেলুম। এত রাত্রে জেগে কে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দার এদিক ওদিক থেকে সে অস্থিরভাবে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটাও পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলুম গরমেই বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই শুয়ে পড়লুম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললুম, কে হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বললে, তা তুমি জানলে কি করে? আমি বললুম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলুম। বিনোদ আমার কাছে এসে খুব মৃদুস্বরে বললে, ভাই, কাল একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি কখন জানি ঘুমিয়ে পড়েছিলুম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিলুম জানো? দেখলুম
মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল, যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই রইল। এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বললে, তোমার কথা আমি শুনেছি। তুমি তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললুম, হ্যাঁ। তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। আর আর কখনো ছেড়ে যাব না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলে। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার যেন দম আটকে আসতে লাগলো। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব, অমনি আমার ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলুম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে আসলো। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলুম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয় গুড়গুড় করে উঠল। তবে কি সত্য সত্য এই মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? একটু উত্তেজিত স্বরেই বললুম, বিনোদ, ও ঘরে তুমি আর শুইও না। আমার স্বরে চমকে উঠে বিনোদ বললে, কেন বলো দেখি? নিজেকে সামলে নিয়ে বললুম, তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। বিনোদ হাসতে হাসতে বললে, আরে দেখলুমই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্যি নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, সে রাত্রির কথা আমার আর জীবনে কোনোদিন ভোলা হবে না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথম করছে, কোথাও কিছু নেই। হঠাৎ এক ভারী জিনিস পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সেই কি চিৎকার! চারিদিকে গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই নাই পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলুম। আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে উঠে বিছানায় উঠে বসে সবাই বললে, ও কি গো, ও কি? আবার আর্তনাদ। এবার এত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এ যেন বিনোদের স্বর। আমি আর দাঁড়ালুম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের দিকে ছুটে গেলুম। বাইরের ঘরের দরজাটা ঠেলতেই দরাম করে খুলে গেল। ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হা করে আমাকেই গিলতে আসছে। শুনলুম সেই অন্ধকারের মধ্যে থেকেই অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে, চার চার, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহাভয় আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়লে। পারলে তখনই আমি ছুটে পালাতে পারতুম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি 2 হাতে ভর দিয়ে বসে পড়লুম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারুর সঙ্গে জোজাজুজি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানির শব্দটাও থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতুম, কিন্তু বাড়ির যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আর অষ্ট চোখে দেখলুম নর্তকী সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুড় হয়ে শটান পড়ে আছে, আর তার তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে তো ধরাধরি করে পাথরে সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলুম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পুষ্টে থেতলে গিয়েছে। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল।
এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণী স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউই কোনো কথা বলল না। তারপর যোগেশ আপনার নিবন্ধ বিড়িতে খুব একটা জোরে টান মেরে বলল, সে লক্ষ্মীছাড়া মূর্তিটার কি হলো? তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে? না, আমি ভূত মানি না। আচ্ছা, তাহলে বিনোদনের অমন দশা হলো কেন? হ্যাঁ, মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের উপর গিয়ে পড়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তাই যদি হয় তবে সেটাকে ভাঙলে কেন? তারই জন্যে আমার বন্ধুর অমন অবস্থা হলো। সেই রাগে কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আরেক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপর গা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনি জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। কি ভয়ানক কাণ্ড রে বাবা! এত কিছুর পরেও তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার নয়? না, আমি ভূত মানি না। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের অভিশপ্ত মূর্তি। আমাদের আজকের গল্পে রমেশের চরিত্রে সম্রাট, পরেশের ভূমিকায় শুভ্রজিৎ, মায়াবিনী মূর্তির কণ্ঠে অমৃতা, গাড়োয়ানের চরিত্রে অমর্ত্য, বিনোদ এবং যোগেশের কণ্ঠে রোহন এবং শিবম, রমেশের স্ত্রীর কণ্ঠে কণা, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। কেমন লাগলো আমাদের এই প্রথম বৃহস্পতিবারের গল্প সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবে নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো ছোট গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।